বিএনপির করতে হবে। ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হওয়ার কথা ছিল, ভারত বরাবরই এটা বলছে নির্বাচিত সরকার আসলে স্বাভাবিক হবে, সেই পথে আমরা হাঁটছি কিনা? অবশ্যই, এবং আমি বলবো এটা একটা শুভ দিক যে আমরা এই উপলব্ধিতে পৌঁছালো আমাদের নীতি নির্ধারকরা যে প্রতিবেশীর সাথে সহযোগিতামূলক সম্পর্ক থাকা ভালো। তবে এইটা বিশেষভাবে কৌতুককর যে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি, এই তিন দল যারা দীর্ঘদিন ভারত বিরোধিতাকে রাজনৈতিক পণ্য করে তুলেছিল এবং মানুষকে অযথাও অনেক সময় ভারত বিরোধিতায় উস্কে দিয়েছিল, তাদের আমলেই মানে তারাই তো তিন দল এখন এক অর্থে একটা বোঝাপড়ার ভিতর সরকার পরিচালনা করছে বা শাসন করছে দেশ। তাদের আমলে ভারতের সাথে আমরা একটা সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিচ্ছি এবং বেশ দ্রুতই এগিয়ে নিচ্ছি, এবং এইটাই হওয়া উচিত। প্রতিবেশী তো পাল্টানো যায় না, ফলে এটা উইন উইন একটা সম্পর্ক লাগবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা সেই দিকেই এগুচ্ছে, এই অভিমুখটা ভালো। তবে এখানে আবারও সেই পুরনো কথা বলতে হয় যে আওয়ামী লীগ আমলে যেটা ঘটেছিল যে আমাদের পররাষ্ট্রনীতি একদিকে হেলে পড়ে গিয়েছিল এবং এই হেলে পড়ার দায় শোধ করতে হয়েছে তখনকার সরকারকে। এটা যেন কোনোভাবে হেলে না পড়ে, কোনো দিকেই না। চীন, যুক্তরাষ্ট্র, ভারত, বর্মা বা সবার সাথেই আমাদের একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক দরকার, এবং রাজনৈতিক প্রয়োজনে যেন আমরা কোনো দেশের সাথে সম্পর্ককে মানে অযথা হেয় না করি, এটাকে রাজনৈতিক পণ্য না করে তুলি, জনগণকে কোনো দেশের বিরুদ্ধে উস্কে না দেই, এইটাও লক্ষ্য করার ব্যাপার। জি জি ঠাকুর ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে, ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিকতা আমাদের নিজের স্বার্থেই করার কথা, অবশ্যই ভারতেরও স্বার্থ রয়েছে, কারণ প্রতিবেশী বদলের সুযোগ নাই, এবং এখন এই এনার্জির যে ক্রাইসিস সেটার জন্য ভারত আমাদের জন্য একটা ভালো বিকল্প হতে পারে কিনা? যদিও রাশিয়ার তেল আনতে আমরা যে চুক্তি করেছি তাতে আগের নিষেধাজ্ঞা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র অনুদান লাগবে। আপনার কথাটা বুঝতে পেরেছি। আপনি ধরুন ইউক্রেন যুদ্ধের সময় খুব অল্প দামে রাশিয়ার থেকে ভারত তেল কিনলো, জি, আমি পারিনি কেন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আমি পারি নাই কেন? আমি পারি নাই, আমি ভারতের সমান হেরম আমার নাই, এইটা হলো সত্য কথা। তো দিল্লি না ঢাকা, এটার উত্তরটা হচ্ছে ন্যায্যতা, সমতা। দিল্লির জন্য যা ন্যায্য আমার জন্য তা ন্যায্য, দিল্লির জন্য যা সমতা আমার জন্য তা সমতা। কিন্তু বাস্তবে ঠিক এই অবস্থাটা নাই, এটা বুঝতে হয়। এটা মুখে বললেও, সবাইকে উদ্দীপ্ত করলে, বাচ্চাদেরকে আমরা উদ্দীপ্ত করলেও আমি জানি আমার সামর্থ্য কতটুকু। তো আসুন, তো সেই ক্ষেত্রে আমি দুটো প্রশ্নের উত্তর বলি। বিএসএসের এমডি বা কামাল উদ্দিন সবুজ কিন্তু এই বক্তৃতা করার সাংবাদিক না। কামাল উদ্দিন সবুজ একবার এই যে এখনও পত্রিকায় চাকরি করতেন, দেশ রূপান্তরে পত্রিকায় চাকরি করতেন। তো যে কামাল উদ্দিন সবুজ, এটা যদি যোগ্যতা না হয়, আর তো নিয়োগ নিয়ে যোগ্যতা না, মানে ওই আগের সরানোর প্রক্রিয়াটা, প্রেস ক্লাবে অনেকবার সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, এগুলো আমি যাই এই একটা জায়গায় শেষ করি। সেটা হচ্ছে যে শান্তিকান্তি দাস, এই ইন্ডিয়ার 25তম যে রিজার্ভ ব্যাংকের যে গভর্নর ছিলেন, তিনি EIA+ পেয়েছেন। তো যাই এটা দেখা যাক, সময়ে বোঝা যাবে। আর আমার শেষ ক্লোজিং রিমার্কস হচ্ছে, দেশের বাস্তবতায় যে সংখ্যালঘুদের স্বার্থ দেখা উচিত, নিরাপত্তা দেখা উচিত। নাম্বার 2 হচ্ছে কম ভাগ্যবান যারা আছে তাদেরকে দেখা উচিত সারা পৃথিবীর আসপেক্টে, এবং যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলি আছে সেইগুলি যেন কম ভাগ্যবান মানুষ যেন এফেক্টেড কোনো অবস্থাতেই না হয়, আর গরিবের টাকা যেন ধনীর পকেটে চলে না যায়, এইটা যেন একদম 10 সেকেন্ডের বিষয়টা হচ্ছে যে আলতাফ ভাই খুব জেনারেলি বললেন যে বিএনপি, জামাত, এনসিপি ভারত বিরোধিতাকে রাজনৈতিক পণ্য করছে। এটা আসলে এইভাবে ফ্রেমিং করাটা খুবই দুঃখজনক ওনার জায়গা থেকে। আপনি সীমান্ত হত্যার প্রতিবাদ করলে আপনি ভারত বিরোধিতা বলবেন। আপনি 2008 সালে সরাসরি এখানের বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড হয়েছে, ভারতের সংশ্লিষ্টতা, এই জায়গাটা আপনার এটা কিন্তু জনসভা থেকেও এনসিপির বিখ্যাত নেতারাও সেভেন সিস্টার বিভক্ত করবে, সেভেন সিস্টার বিচ্ছিন্ন করবে, এই কথা তো সেভেন সিস্টার বিভক্ত করা বলে না, তার আগে বলছে নিজে বলছে আপনাদের তিনজন ধন্যবাদ।